হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারের যে কোষে দেখি 1.1 রয়েছে সেখান থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব। এর আগের ভিডিওতে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটির পুরো কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো চ্যাপ্টারটি শুরু করা যাক। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1 দাগের অঙ্কটি, মূলদ সংখ্যা কাকে বলে এবং 4টি মূলদ সংখ্যা লিখি। দেখো, আগে কিন্তু আমরা জেনে নিয়েছিলাম মূলদ সংখ্যা কাকে বলে, তবু আর একবার আমরা সংজ্ঞাটা লিখে নিই। তাহলে এই হলো মূলদ সংখ্যার সংজ্ঞা। এখানে দেখো, এবার 4টি উদাহরণ বলা রয়েছে। উদাহরণ কি হতে পারে? যেমন 5/7। তো এখানে সংজ্ঞাতে কি বলা রয়েছে? যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা। দেখো, এখানে 5 এবং 7 দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে কি হতে হবে? কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে যে হর রয়েছে সেটা কখনোই শূন্য হবে না, শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, এরপর মনে করো -2/-3। দেখো, এখানে -2 -3 দুটোই পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যাতে মাইনাস প্লাস সবাই রয়েছে, -1 -2 -3 0 1 2 3 এরা সবাই পূর্ণ সংখ্যা। তো -2 -3 দুটোই পূর্ণ সংখ্যা, আর -3টাও শূন্য নয়, তাহলে এটাও একটা হলো। এরপর মনে করো দশমিক দিয়ে একটা, দেখো 3.5, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ 3.5কে আমরা কি লিখতে পারি? 3.5-এর দশমিক তুলে দিলে হবে 35/10, তাহলে ওটাও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, এটাও একটা মূলদ সংখ্যা। এবার একটা মনে করো √25। √25 মানে কত? 5। 5টা একটা মূলদ সংখ্যা, কারণ 5কে আমরা লিখতে পারি 5/1, এই আকারে লেখা যায়। তাহলে এগুলো হলো 4টা মূলদ সংখ্যার উদাহরণ। এরপর দেখো, 2 নম্বর প্রশ্নটি রয়েছে, শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্যকে p/q আকারে প্রকাশ করি, যেখানে কি p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0 এবং p ও q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে। তো প্রথমে আমাদের প্রথম কোশ্চেন কি আছে? শূন্য কি একটি মূলদ সংখ্যা? এখানে আমরা লিখলাম শূন্য। তো শূন্যকে আমরা কি লিখতে পারি? 0/, এখানে 1 লিখতে পারি, তাই তো? মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা মানে কি? মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে হলে আমরা সেই সংখ্যাটাকে যদি p/q আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে মূলদ সংখ্যা বলবো। তো শূন্যকে 0/1 লেখা যাচ্ছে। এখানে p আর q দেখো দুটোই পূর্ণ সংখ্যা, 0 1 দুটোই পূর্ণ সংখ্যা, আর qটা নট ইকুয়াল টু 0। এখানে নিচে যদি 0 হয়ে যেত তাহলে সেটা মূলদ সংখ্যা হতো না, কিন্তু এখানে নিচে আমরা 1 লিখেছি, তাহলে এটা মূলদ সংখ্যা। আর এখানে কোশ্চেনে বলা আছে p ও q এর মধ্যে 1 ছাড়া যেন অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে। তো এখানে কিন্তু শূন্যর নিচে আমাদেরকে 1ই লিখতে হবে। ঠিক আছে, তো তাহলে উত্তরটা কি হলো? আমরা এভাবে লিখব, হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা। এবার বলেছে শূন্যকে p/q আকারে প্রকাশ করতে হবে। শূন্যকে p/q আকারে প্রকাশ করে কি পাচ্ছি? 0/1, এটা হয়ে গেল p/q আকারে প্রকাশ করা। মনে রাখবে, এখানে কিন্তু 1 ছাড়া অন্য কোনো সংখ্যা লেখা যাবে না, কারণ p ও q এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক যেন না থাকে সেটা বলে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু 0/1 এটাই লিখতে হবে। এরপর দেখো 3 প্রশ্নটা কি রয়েছে। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তো প্রথমের প্রশ্নটি রয়েছে 7। 7কে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো চলো করে নিই। তো দেখো, আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি, এখানে সংখ্যাগুলোকে স্থাপন করব। ঠিক আছে, তো এখানে ওরা চেয়েছিল 7, তো এখানে যে সংখ্যাটা চাইছে তাকে আমরা এরকম করে গোল করে দেব। তো এটা হয়ে গেল
7। এরপরে ছিল -4, তো এটাকে আমি এখানেই করে নিচ্ছি। এটা দেখো হয়ে গেল -4। যে সংখ্যাটাকে বার করতে বলবে সংখ্যা রেখা এঁকে পরে আমরা সেটাকে গোল করে দেব। এরপরে 2 এ রয়েছে, 3এরটাতে রয়েছে এরপর দেখো 3এরটাতে রয়েছে 3/5। 3/5কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। দেখো এখানে রয়েছে 3/5, এটা একটা মূলদ সংখ্যা, তাই তো? তো মূলদ সংখ্যার মধ্যে যদি এরকম থাকে যে সংখ্যাটার যদি লবটা ছোট হয় আর হরটা বড় হয়, তাহলে সেটার মান কত? 1-এর থেকে কম। 3-এর 5 অর্থাৎ 5/3 এটা 1-এর থেকে কম। তো সেই সংখ্যাটা সবসময় কি হবে? 0 থেকে 1-এর মাঝখানে অবস্থান করবে। ঠিক আছে? যে কোনো ভগ্নাংশই যদি তোমরা দেখো যে লবটা ছোট আছে আর হর তার চেয়ে বড় আছে, তাহলে সেই ভগ্নাংশটাকে 0 থেকে 1-এর মধ্যে স্থাপন করবে। ঠিক আছে? এবার দেখো কিভাবে করব এটা। 3/5 আছে, 3/5 এখানে হরে কত রয়েছে? 5। তো হরে যদি যত সংখ্যা থাকে তার থেকে 1 কম নিয়ে আমরা এখানে ততগুলো দাগ কাটবো। তো এখানে 5 রয়েছে, 5-এর থেকে 1 কম 4, তো এখানে আমরা 4টা দাগ কেটে নেব। দেখো 1, 2, 3, 4। ঠিক আছে? 4টা দাগ হলো। এবার এই 4টা দাগের মান কত? 0 থেকে 1-এর মধ্যে এখানে 3-এর 5, নিচে 5 ছিল, তো নিচে 5 ছিল মানে এখানে শুরু হচ্ছে 1/5 থেকে। এটা 1-এর 5, এটা 2-এর 5, এটা 3/5, এটা 4/5, আর পরেরটা হয় 5/5, আর 5/5 মানেই কত? 1। ঠিক আছে? তাহলে এগুলো হয়ে গেল পরপর সমান সমান 5টা ঘর। এবার 3-এর 5, 3-এর 5 হয়ে গেল এটা। ঠিক আছে? দেখো খুব সোজাভাবে এটা কিন্তু তোমরা বুঝতে পেরে গেলে। এরপরে রয়েছে 9/2। 9/2। দেখো 9/2 এটা কিন্তু আগেরটার মতো নয়। আগেরটাতে ছিল লবটা ছোট হরটা বড়, এখানে কিন্তু অন্যটা আছে, লব বড় হর ছোট। তো 9/2টাকে প্রথমে আমরা ভেঙে নেব। কত? 2 4 8, অর্থাৎ এটা 4/1/2। 4/1/2। এবার 4/1/2 মানে কত? 4-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট। তার মানে এই ভগ্নাংশটা 4 আর 5-এর মাঝখানে অবস্থিত হবে। একইভাবে দেখো এখানে নিচে হরে রয়েছে 2, তাহলে 2-এর থেকে 1 ঘর কম মানে একটা দাগ। 4 আর 5-এর মাঝখানে একটা দাগ কাটলেই হবে। এটাই হয়ে গেল আমাদের 4/1/2 বা 9-এর 2। ঠিক আছে? এরপর 5-এ রয়েছে দেখো 2/9। 2/9 একই রকম, যেরকম 3/5 ছিল সেরকমই 2/9টা হবে। এখানে লবটা ছোট হরটা বড়, তার মানে এটাও কিন্তু 0 থেকে 1-এর মাঝখানে অবস্থিত হবে। তো এখানে 9 রয়েছে, 9 মানে এখানে কটা দাগ কাটতে হবে? 9-এর থেকে একটা কম, অর্থাৎ 8টা ঘর এখানে আমরা কেটে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 2-এর 9 মানে কত? দেখো এই প্রথম ঘরটা হচ্ছে 1-এর 9, 2-এর 9, 3-এর 9, 4-এর 9, 5-এর 9, এটা 6-এর 9, এটা 7-এর 9, 8-এর 9, আর এটা 1। ঠিক আছে? তো 2-এর 9 মানে কোনটা হবে? এটা হলো আমাদের 2/9, এই ঘরটা। ঠিক আছে? হয়ে গেল 2-এর 9। এর পরে যে দুটো রয়েছে, পরে দেখো 11/5। 11/5 মানে কত? 5 2 10, অর্থাৎ 2/1/5। তো এটা 2 আর 3-এর মাঝখানে অবস্থিত হবে। আর এটা -13/4, এটা হবে 0-র বাঁ দিকে, যেহেতু ঋণাত্মক সংখ্যা রয়েছে। তো এই দুটো করে নিই। তো 11/5কে কত লেখা যায়? 2/1/5। 11কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 2 10, অর্থাৎ 2, আর 1 ভাগশেষ থাকে, তাহলে 2/1/5। তো 2/1/5টা কোথায় অবস্থিত হবে? দেখো 2/1/5 অর্থাৎ 2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, তো এটা 2 আর 3-এর মাঝখানে অবস্থিত হবে। তাহলে এখানে 2 আর 3-এর মাঝখানের এরকম কোন একটা জায়গাতে 2/1/5 থাকবে, তাই তো? এবার নিচে রয়েছে 5, তো 5 থাকলে কি করতে হয়? 5-এর থেকে 1 কমিয়ে নিতে হয় বললাম, তাই তো? তাহলে 4, তাহলে এখানে আমরা 4টা দাগ কেটে নেব। 1, 2, 3, 4। ঠিক আছে?
এই 4টা দাগ হলো। এবার 2 পূর্ণ 1 এর 5 কোনটা? এটাই ঠিক পরেরটাই 2 পূর্ণ 1 এর 5, 2 পূর্ণ 1 এর 5 এটা, বা 11/5ও লেখা যেতে পারে এখানে। এর পরেরটাও তো 2 পূর্ণ 2 এর 5, এরপরে 2 পূর্ণ 3 এর 5, 2 পূর্ণ 4 এর 5 এরকম হতো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো -13/4। তো -13/4, 13কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 3 12 আর ভাগশেষ থাকে 1, তাই 3 পূর্ণ 1 এর 4। 3 পূর্ণ 1 এর 4 -3 পূর্ণ 1 এর 4, তাহলে এটা কোথায় অবস্থিত হবে? -3 থেকে -4 এর মাঝখানে। এবার এখানে রয়েছে 4, তো 4 অর্থাৎ কত? 3টে দাগ কাটতে হবে এখানে 4 থেকে 1 কমিয়ে নিয়ে, তাহলে এখানে 1টা, এখানে 2টো, এখানে 3টা, তাই তো? এটা হয়ে গেল -3 পূর্ণ 1 এর 4 বা -13/4 এই ঘরটা। এরপরে 4 দাগের অঙ্কগুলোতে কি বলা রয়েছে দেখো, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে এখানে দুটো করে মূলদ সংখ্যা দেওয়া রয়েছে, তাদের মাঝখানে ঠিক একটি মূলদ সংখ্যা বার করতে হবে এবং সেটাকে সংখ্যা রেখাতে বসাতে হবে। তাহলে এটা কিন্তু আমরা শিখেছিলাম আগের ভিডিওতে কিভাবে দুটো মূলদ সংখ্যার মাঝখানে একটি মূলদ সংখ্যা বার করতে হয়, সেটা আমরা শিখে নিয়েছি। তোমরা যদি ভিডিওটি এখনো দেখোনি তাহলে গিয়ে দেখে নাও কিভাবে বার করতে হয়। দেখো 4 ও 5 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, তাই তো? তো একটি মূলদ সংখ্যা বার করলে কি করতে হয়? সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটিই হলো সেই দুটি সংখ্যার ঠিক মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো 4 ও 5 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা তাহলে কত? 4 + 5 মানে 9/2, 9 এর 2, এটা হলো এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো এটাকে সংখ্যা রেখায় স্থাপন করলে কি হবে? 4 ও 5 এর মধ্যবর্তী, অর্থাৎ এখানে নিলাম 0 1 2 3 4 5 6, এদিকে হ্যাঁ। তো 4 ও 5 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত হবে? ঠিক মাঝখানে এটা 9/2, এটা হলো 4 ও 5 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। এরপরে 2 এর দাগেরটা কত রয়েছে? 2 এ রয়েছে 1 ও 2 এর মধ্যবর্তী। 1 ও 2 এর মধ্যবর্তী কত হবে? 1 + 2/2 সমান কত? 3 এর 2। এটা কোথায় অবস্থিত হবে? তাহলে এখানে এটা হবে 1 ও 2 এর ঠিক মাঝখানে। 0 1 2 3, তাহলে 1 ও 2 এর ঠিক মাঝখানে এখানে হবে 3/2 বা 1 পূর্ণ 1 এর 2, এটাই, ঠিক আছে। 3 এর টিতে রয়েছে 1 এর 4 ও 1 এর 2 এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো একই পদ্ধতিতে করে নেব। 1 এর 4 আর 1 এর 2 কে প্রথমে যোগ করব আর তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো যোগ করলে কত হয়? এখানে হবে লসাগু 4, তাহলে উপরে 1 আর 2, 1 + 2 মানে 3, আর নিচে লসাগুতে ছিল 4/2 সমান কত? 2 সমান 3/8। তাহলে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা হলো 3/8। এটাকে সংখ্যা রেখায় স্থাপন করলে কোথায় অবস্থিত হবে? দেখো 3 লব ছোট হর বড় রয়েছে, তো লব ছোট হর বড় থাকলে কি বলেছিলাম করতে? সেটা সবসময় 0 আর 1 এর মাঝখানে অবস্থিত হবে, তাই তো? তো চলো সংখ্যা রেখাতে দেখে নিই কোথায় অবস্থিত হচ্ছে। এখানে 0 1 2 3, তাহলে রয়েছে 3/8। তাহলে 8 থাকলে কি বললাম যে 8 এর থেকে 1 ঘর কম নিতে হবে 7, তাহলে এখানে আমাদেরকে 7টা দাগ কেটে নিতে হবে। সাতটা, 3 এর 8, তাহলে এটা কত? এটা হচ্ছে 1 এর 8, এটা 2/8, এই পেয়ে গেলাম 3/8, এটা হচ্ছে 3 এর 8, ঠিক আছে। এরপরে 4 এর দাগে রয়েছে -1 ও 1 এর 2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। তো একই পদ্ধতিতে এদের প্রথমে যোগ করে নেব
তারপর সেটাকে ভাগ করব 2 দিয়ে। এবার এখানটা লসাগু করে নিলে উপরে কত হবে, -2 + 1, তার মানে -1, আর নিচে লসাগুতে 2, এখানে 2 সমান কত হচ্ছে, -1 এর 2 ইন্টু নিচের 2টা উপরে উঠলে হচ্ছে 1 এর 2, তার মানে -1/4। এটা সংখ্যা রেখায় কোথায় হবে, -1/4, তার মানে এটা কিন্তু 1 এর থেকে ছোট, কিন্তু যেহেতু মাইনাস রয়েছে তাই এটা হবে 0 থেকে -1 এর মাঝখানে। তাহলে এখানে 4 রয়েছে, 4 থাকলে কি করতে হবে, 4কে এক ঘর কমিয়ে নিয়ে 3 করে এখানে 3টে দাগ কাটতে হবে। 1 2 3, 3টে হলো। তো -1 এর 4 কোনটা, দেখো এটা হচ্ছে -1 এর 4, এটা -2 এর 4, এটা -3 এর 4, তাহলে প্রথমেরটাই হচ্ছে কত, -1/4 এটা। এরপরে 5 এর দাগেরটাতে রয়েছে 1 এর 4 ও 1 এর 3 এর মধ্যবর্তী। দেখো 1/4 আর 1/3, তো একই রকম ভাবে 1/4 আর 1/3 যোগ করে নিলাম, 2 দিয়ে ভাগ করে নিলাম, কত হলো, নিচে লসাগু হচ্ছে 12, নিচে লসাগু 12 হলে উপরে হবে 3 + 4 মানে 7, তাহলে 7/12 আর নিচে আবার 2 সমান কত, 7/12 ইন্টু 1 এর 2 সমান 7/12 দুয়ে কত, 24। এটাকে সংখ্যা রেখায় স্থাপন করে নিই চলো। তো এখানে 24 রয়েছে, তাহলে 24 এর থেকে 1 কমিয়ে আমাদের 23টা দাগ কাটতে হবে। কোথায়, 0 থেকে 1 এর মাঝখানে, কারণ এখানেও লব ছোট রয়েছে। তো এখানে 0 নিলাম, এখানে একটু দূরে 1 নিলাম, কারণ এখানে 23টা ঘর কাটতে হবে, তো একটু বেশি লাগবে, এদিকে -1। তো দেখো এখানে পরপর আমরা 23টা দাগ কেটে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, ঠিক আছে। তো 23 হয়ে গেল। এবার দেখো এখানে সবগুলো লিখবো না, আমরা শুধু 7 এর 24টাই লিখবো। তো এখানে প্রথমে কত থেকে শুরু হচ্ছে, এটা 1/24, 2/24, 3/24, 4/24, 5/24, 6/24, আর এটা হচ্ছে আমাদের 7/24, তাই তো, 1 2 3 4 5 6 7, 7/24, এই ঘরটা হয়ে গেল 7/24। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটিতে রয়েছে 4 ও 5 এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো খুব সোজাভাবে এটা হয়ে যাবে। দেখো 3টি মূলদ সংখ্যা বললে আমরা প্রথমে কি করব, 3 এর সঙ্গে 1 যোগ করে এটাকে 4 করে নেব। এরপর যে দুটো সংখ্যা রয়েছে 4 ও 5, তো 4কে আমরা লিখতে পারি কত, দুজনকেই 4 দিয়ে গুণ করে নিলে এটা হচ্ছে 4 4 এ 16/4, আর পরেরটা 5কে লেখা যাবে কত, 5 4 এ 20/4। তাহলে 3টি মূলদ সংখ্যা কি কি হলো, মূলদ সংখ্যা 3টি হলো কত, দেখো 17/4, 18/4 আর 19/4। 16 পরে 16 থেকে 20 এর মধ্যে 3টে সংখ্যা কি কি, 17 18 19, তাহলে সংখ্যা 3টি হলো 17/4, 18/4 আর 19/4। এবার এই সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো দেখো এখানে মূলদ সংখ্যাগুলো ছিল কত, 4 ও 5 এর মধ্যবর্তী, তাই তো, এই 3টি মূলদ সংখ্যা 4 ও 5 এর ঠিক মাঝখানে অবস্থিত হবে। তাহলে এখানে 0 1 2 3 4, এখানে 5 6 আর এদিকে -1 -2। এবার দেখো বলা ছিল 4 ও 5 এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা, তাহলে 3টি মূলদ সংখ্যা বলা রয়েছে মানে এখানে 3টে দাগ কাটতে হবে। আর তাছাড়াও এখানে নিচে 4 রয়েছে, 4 থাকলে কত হয়, 4 এর থেকে 1 কম করে নিতে হয়, তাহলে 3টে, 1টা 2টো 3, তাই তো। তাহলে এই সংখ্যা 3টে কত কত হবে, একটা হচ্ছে 17/4, 18/4 আর 19/4। এই হলো আমাদের 3টি মূলদ সংখ্যা, ঠিক আছে। দেখো এটা খুব সোজা, খুব ভালো প্রশ্ন, এটি ভালো করে দেখে নিও।
এরপরে দেখো 6 অঙ্কটি রয়েছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এটাও 5 অঙ্কটার মতনই হবে, কিন্তু এটা আমরা অন্য আরেকটা যে নিয়ম রয়েছে সেই নিয়মে করব, কারণ এর পরের অঙ্কটা সেই নিয়মে করলেই ভালো হয়, যেটা এক্স ওয়াই ডি ধরে যে নিয়মটা রয়েছে ওই নিয়মে করলে এই দুটো অঙ্ক একই রকম ভাবে হয়ে যাবে। তো দেখো এখানে x সমান কত ধরে নেব আমরা, x সমান 1, y সমান 2 আর n সমান 6। এখান থেকে একটা d এর মান বার করে নেব, কত হয় y মাইনাস x বাই n প্লাস 1। এবার x y আর n এর মান বসিয়ে নিলে হয় 2 মাইনাস 1 আর নিচে 6 প্লাস 1 অর্থাৎ 1 এর 7। এবার আমাদের মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা কি কি হবে, তিনটি নয় 6টি মূলদ সংখ্যা কি কি। অতএব মূলদ সংখ্যাগুলি হলো এগুলো হলো 6টি মূলদ সংখ্যা, অর্থাৎ x মানে কত 1 প্লাস d মানে 1 এর 7, এগুলো হলো 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা। দেখো 1 পূর্ণ 1 এর 7, 1 পূর্ণ 2 এর 7, 1 পূর্ণ 3 এর 7, 1 পূর্ণ 4 এর 7, 1 পূর্ণ 5 এর 7 আর 1 পূর্ণ 6 এর 7। তো এই সংখ্যাগুলো কোথায় অবস্থিত হবে, সংখ্যা রেখাতে এগুলো 1 ও 2 এর মাঝখানে অবস্থিত হবে। দেখো এটা এঁকে নিই, 0 1 1 2 3। তো এবার 1 পূর্ণ 1 এর 7, এখানে কত রয়েছে 6টি মূলদ সংখ্যা, অর্থাৎ এখানে আমাদের 6টি দাগ কেটে নিতে হবে, 1 2 3 4 5 6। এবার সংখ্যাগুলো কি কি হলো 8/7, 9/7, 10/7, 11/7, 12/7 আর 13/7। এ হয়ে গেল আমাদের 6টি মূলদ সংখ্যা। দেখো এর পরের প্রশ্নটি রয়েছে 1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তো এখানে x সমান আমরা নিয়ে নেব 1/5, y সমান 1/4 আর n সমান 3। এবার এখান থেকে d এর মান বার করে নেব। তো d এর মান বার করানোর সূত্র কি, y মাইনাস x বাই n প্লাস 1। তাহলে এখানে y এর মান 1/4 মাইনাস 1/5 বাই 3 প্লাস 1। এবার 1 এর 4 1 এর 5 বিয়োগ করে নিলে কত হয়, দেখো আমরা বিয়োগটা এখানে রাফে করে নিচ্ছি। লসাগু হচ্ছে 20, 4 5 এ 20 আর 5 4 এ 20 সমান হয়ে গেল 1/20। তাহলে উপরটাতে 1 এর 20 আর নিচে হলো 4 সমান 1/20, 4টা উপরে উঠলে কত হয় 1 এর 4 সমান, এটা হলো 1 এর 80। দেখো 1/80, তাহলে এখানে 3টি মূলদ সংখ্যা বলেছে, অতএব মূলদ সংখ্যা 3টি কি কি হবে, x প্লাস d, x প্লাস 2d আর x প্লাস 3d। যেহেতু 3টি মূলদ সংখ্যা বলেছে, এবার আমাদের x এর মান কত ছিল, x এর মান ছিল 1/5 আর আমরা d এর মান পেয়েছি 1/80। তাহলে একটা হলো 1/5 প্লাস 1/80, পরেরটা 1 এর 5 প্লাস 2/80, তারপরে 1 এর 5 প্লাস 3/80। এবার এগুলো যোগ করে নেব, এখানে লসাগুতে 80, 5 16, এখানে প্লাস 1। একই রকম ভাবে এখানেও 16 প্লাস 2
এখানে 16 প্লাস 3, তাহলে সংখ্যাগুলো কত হয়ে গেল? 17/80, 18/80 আর এটা 19/80। এগুলো হয়ে গেল 1-এর 5 ও 1-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। এরপর দেখো এখানে 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসাই। ঠিক আছে, সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন রয়েছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। এই ব্যাপারটা কিন্তু আগে আমরা পরিষ্কার করে নিয়েছি, তাই তো? যখন আমরা কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম তখন এটা আমরা খুব ভালো করে উদাহরণ দিয়ে বুঝে নিয়েছিলাম। দেখো আরেকবার দেখে নিই। দুটি পূর্ণ সংখ্যা, তো প্রথমে আমাদের জানতে হবে পূর্ণ সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0, 1, 2, 3, 4 এরকম করে অসীম পর্যন্ত, আবার এদিকে -1, -2, -3 এদিকেও অসীম পর্যন্ত, তাই তো? এগুলো হলো আমাদের সমস্ত পূর্ণ সংখ্যা। এবার আমাদের কাছে জানতে চাইছে যে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে আমরা পূর্ণ সংখ্যা পাই কি পাই না। তো এখান থেকে তোমরা যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিতে পারো, যে কোনো দুটো। ঠিক আছে, আমরা মনে করে নিলাম 3 আর এদিকে -2, তো এদেরকে আমরা যোগ বিয়োগ আর গুণ করে দেখে নেব পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। প্রথমে দেখো যোগ করে নি, 3 আর -2 যোগ করলে কত পাবো? এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 3 - 2 অর্থাৎ 1। এবার যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত পাচ্ছি? 3 + 2 5। যদি আমরা গুণ করি, তিন আর -2 গুণ করে পেলাম -6। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো পাওয়া গেল এরা কিন্তু প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, তাই তো? তাহলে এখানে প্রথম যে বক্তব্যটি ছিল আমাদের, তাহলে এটা কি হয়ে গেল? সত্য, তাই তো? কিন্তু 2 নম্বরে দেখো কি বলা রয়েছে, যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। কিন্তু সেটা কি সত্যি? এখান থেকে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিলাম, যেগুলো নিয়েছিলাম ধরো 3 আর 2, তাহলে এটাতে কত হচ্ছে? -3/2। এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে ভাগ করে কিন্তু সর্বদা পূর্ণ সংখ্যা আমরা পাই না, তাহলে এটা কি? মিথ্যা। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটি রয়েছে, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। মূলদ সংখ্যা অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা নিতে পারি, সেই সংখ্যাগুলো যোগ বিয়োগ আর গুণ ভাগ করে দেখে নেব কি সংখ্যা পাওয়া যাচ্ছে। এখানে বলা রয়েছে ভাগের ক্ষেত্রে কিন্তু ভাজককে শূন্য নেওয়া চলবে না। দেখো যে কোনো দুটো মূলদ সংখ্যা, মনে করো আমরা নিলাম 2 আর 4, তাই তো? এবার 2 আর 4কে যোগ করে দেখে নিই। 2 আর 4 যোগ করলে কত হলো? 6। 6 কি? একটা মূলদ সংখ্যা, কারণ 6কে আমরা লিখতে পারি 6/1, p/q আকারে নিয়ে আসতে পারছি। বা 2 - 4 বিয়োগ করলে কত পাচ্ছি? -2। এটাও একটা মূলদ সংখ্যা, কারণ নিচে 1 লেখা যাচ্ছে। যদি গুণ করি তাহলে পাচ্ছি 2 4 কত হয়? 8, এটাও একটা মূলদ সংখ্যা। আবার যদি ভাগ করি তাহলে পাচ্ছি 1/2, এটাও একটা মূলদ সংখ্যা, তাই তো? তাহলে এটা কি? আমরা এখানে আমাদের উত্তর কি হবে? দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে প্রতি ক্ষেত্রেই আমরা কি সংখ্যা পাবো? মূলদ সংখ্যা পাবো। তো আজকে আমরা কোষে দেখি 1.1টা পুরোটা শেষ করলাম। এর পরের দিন আমরা কোষে দেখি 1.2 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব।